শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। এই এপিসোড থেকে পাঠ আরম্ভ করব একটি শ্রুতি পুস্তকের, লীলা মজুমদারের নাকু গামা। লীলা মজুমদারের সম্বন্ধে এই পডকাস্টে আগে মহাশ্বেতা অনেক কিছু খুব সুন্দরভাবে বলেছে। আজকে আর তাঁর সম্বন্ধে আলাদা করে বলছি না। এই কাহিনীটির সম্পর্কে বলতে পারি, লীলা মজুমদার ছোটদের জন্য অজস্র আশ্চর্য ভালো ভালো গল্প লিখেছেন। তার মধ্যে কত ভিন্ন ভিন্ন স্বাদের, কত ভিন্ন ভিন্ন পটভূমিকার গল্প যে লিখেছেন সবসময় আমাদের মনে থাকে না। নাকু গামা একটি বিশেষ ধাঁচের গল্প, যাতে ইংরেজিতে বয়েজ অ্যাডভেঞ্চার বলা হয়ে থাকে। এই ধরনের গল্প উপন্যাস বাংলাতেও অনেকে রচনা করেছেন, কিন্তু তাঁরা বেশিরভাগ সময়েই প্রধান চরিত্রগুলিকে অন্তত যুবক বর্ষীয় স্বাধীন চরিত্র হিসেবেই কল্পনা করেছেন। হেমেন্দ্র কুমার রায়ের সৃষ্ট বিমল আর কুমার বোধহয় তার সবথেকে ভালো নিদর্শন। নাকু আর গামা কিন্তু একেবারে বাচ্চা ছেলে না হলেও যুবক নয়, বরং তাদের কিশোর বলা যেতে পারে। তাদের অস্তিত্ব এখনো পর্যন্ত বাবা মা, আত্মীয় স্বজনের সংসারে, কিন্তু প্রয়োজনে স্বাবলম্বী হয়ে বিপদের মুখে তারা নিজেরাই সাহসে ভর করে কেমন করে এগিয়ে গেল, তারই অ্যাডভেঞ্চার গল্প এই উপন্যাসটি। তাহলে আরম্ভ করছি পাঠ, লীলা মজুমদারের নাকু গামা। এক, এরোপ্লেনে চড়তে গামার বেজায় ভয়। নাকু বলল, ঘাবড়াচ্ছিস কেন? আমার বাবা সরকারি পরিকল্পনায় ধাতুর খনি খোঁজা, তেল খোঁজার কাজ করেন, তা জানিস? সে কি জিনিস বুঝলি তো? গামা বলল, না। নাকু চটে গেল, তাও জানিস না? আরে ভারতের উত্তর পূর্ব দিকটায় মাটির তলায় তেলের পুকুর, সেই সব বাবা খুঁজে বেড়ায়। গামা বলল, ইস। নাকু বিরক্ত হলো, ইস আবার কি? তোর অত ভয়েই বা কিসের? বাবাদের আপিসের ছোট প্লেন, আমরা 4 জন যাব, পাইলট, ইঞ্জিনিয়ার, তুই আর আমি। সঙ্গে ভালো ভালো খাবার জিনিস থাকবে। যেতে 1 ঘন্টাও লাগবে না। খেতে খেতে গোয়ানার জঙ্গল পেরিয়ে মরা জমির ধারে। গামা বলল, উহ। আবার কি হলো? মরা জিনিস ভালো না। ধ্যাত্তেরি, তুইও যেমন। আরে এ সেরকম মরা নয়। ওখানকার জমিতে গাছপালা, ঘাস, ঝোপ কিচ্ছু হয় না, তাই বলে মরা জমি। বনের মাঝে মাঝে ওই রকম বহু জায়গা আছে, মরুভূমির মতো দেখতে। সবুজ কিছু হয় না তাতে। কেন হয় না? কি জানি। বাবা বলেন মাটির নিচে তেজস্ক্রিয় ধাতুর খনি আছে হয়তো, কিংবা এমন কিছু যার প্রভাবে গাছপালা গজায় না। কোথাও হয়তো শুধু বালি, কিংবা চোরা বালি। ও বাবা, আমাকে বাদ দে। কি মুশকিল, মাটির তলায় কি আছে না আছে বলে আকাশে উড়বি না কেন? যদি পড়ে যাই? দরজা তো বন্ধ থাকে। শুনেছি যদি দরজা দৈবাত খুলে যায় তাহলে সুড়ুত করে বাতাসে টেনে বের করে নেয়। দরকার নেই বাবা, আসছে বছর মামার বিয়ে হবে, আমি বরযাত্রী হয়ে যাব। নাকু প্রায় হতাশ। কিসের সঙ্গে কি? আরে বাতাসে টেনে বের করলে আর আমার বাবাকে 37 দিনে 47 বার ওই এরোপ্লেনে চড়তে হতো না। চল, তোকে সিনেমা দেখাবো, শিক-কাবাব খাওয়াবো, আমার নতুন ডট পেনটা দেব। গামার চোখ চকচক করে উঠল। দেখি পেনটা। নাকু কলম বের করে দিল। খানিক নেড়ে চেড়ে দেখে গামা বলল, আচ্ছা যাব, দিবি তো ঠিক? নাকু বলল, এরোপ্লেনে চড়েই দিয়ে দেব। তাহলে যদি বা দৈবাত? যদি বা দৈবাত কি? না, কিছু না, আজই বাবাকে লিখে দিচ্ছি। 11ই আমার স্কুল বন্ধ, 12ই সকালে আমরা যাচ্ছি। কি মজা। ঠিক তাই হলো। 12ই এয়ারপোর্টে এসে নাকু বলল, বাবা যেমন লিখেছিলেন
গরম সোয়েটার গেঞ্জি এনেছিস তো? আশা করি ভয়টা এতদিনে ঘুচেছে। আরে তুই বলিস তুই গোয়ানার মতো জঙ্গলেই মানুষ হয়েছিস, তোর বাবা বুনি গাঁয়ের সর্দার, তোর অত ভয় কিসের বুঝলাম না। ওই যে সমরেশ কাকা, আমাদের পাইলট। হেই সমরেশ কাকু, এই যে আমরা। সমরেশ কাকুর সঙ্গে আরেকজন লোক, এক মুখ দাড়ি গোঁফ, বেজায় হিংস্র চেহারা। গামা আর একটু নাকুর গা ঘেঁষে বসল। নাকু বলল, কি হলো? ও তো হামিদ কাকা, ইঞ্জিনিয়ার। আমরা চারজন যাব। হামিদ কাকা কাছে এসে ব্যস্ত সমস্তভাবে বললেন, কই তোমরা রেডি তো? বড় কেউ সঙ্গে আসেননি? সে যাই হোক গে, কাগজপত্র এনেছো তো? দাও দেখি। আর তোমাদের মাল কই? 15-30 কিলোর বেশি যেন না হয়, মনে আছে তো? 5 নম্বর ক্যাম্প থেকে লোক উঠলে বড় বেশি ভারী হয়ে যাবার ভয় থাকে। ছোট দুটি সুটকেস, 25 কিলোও হবে কিনা সন্দেহ। গামা স্বস্তির নিঃশ্বাস ফেলে এতক্ষণ পরে ছোট এয়ারপোর্টটাকে ভালো করে চেয়ে দেখল। লোকজন মালপত্রে গিজগিজ করছে। জঙ্গলের আর পার্বত্য অঞ্চলের মাল সরবরাহের আর যাতায়াতের এটাই একমাত্র পন্থা। রেলও নেই, রাস্তাও সব জায়গায় নেই, কাজেই ট্রাকও চলে না। কমলা, কবুতর, ডিম, স্টোভ, লণ্ঠন সব মালবাহী প্লেনের জন্য অপেক্ষা করছে। নাকুরা ভোরে উঠে বাসে চেপে ওদের ছোট শহরটি থেকে এখানে এসেছিল। ওখানে মামাবাড়িতে থেকে ও পড়ে। গামার সঙ্গে ছেলেদের ফুটবল ক্লাবে আলাপ। সে অন্য স্কুলে পড়ে, সেও নাকি মামাবাড়িতে থাকে। বলে নাকি গোয়ানার ঘোর জঙ্গলে ওদের বাড়ি। কী সব সাংঘাতিক সাহসের গল্প বলে, শুনলেও গায়ের লোম খাড়া হয়। অথচ ওই এক গোঁ কিছুতেই পৃথিবীর মাটি থেকে পা তুলবে না। বলে বনের দেবতার যদি তাই ইচ্ছা থাকতো, তাহলে তো একজোড়া ডানাই দিতেন। মশাদের ডানা দিয়েছেন, আর দরকার থাকলে মানুষকে কি আর দিতেন না? মশারা কি এমন ভালো? ওদিকে মা লিখেছেন, ছুটিতে যদি আসো, সমবয়সী একজন বন্ধুকে সঙ্গে এনো। গত বছরের মতো সারা ছুটি তোমাকে সামলানো আমার কর্ম নয়। প্রথম দিকে কাউকে পাওয়া যাচ্ছিল না। পুজোর ছুটিতে ঘরবাড়ি ছেড়ে অচেনা জায়গায় কে যাবে, তাও আবার লজ্জড়ে প্লেনে চেপে? নাকুর মামা নাকুকেই সহজে ছাড়তে চাইছিলেন না। কথাটা একটু জানাজানি হলে পর গামাই নিজে এসে বলেছিল, আমাকে নাও। নাকু হাতে স্বর্গ পেল। অমনি গামা বলল, কিন্তু এরোপ্লেনে না, হেঁটে চলো। আমি বনের পথ দেখাবার লোক সঙ্গে নেব। গোয়ানার জঙ্গলেই তাদের বাড়ি। তাতে যে নাকুর মা, বাবা, মামা ইত্যাদি কেউ রাজি হবেন না। অনেক কষ্টে সে কথা তাকে বোঝাতে হলো। তার উপর রোজ চিঠিপত্র, সরকারি দলিল, খাবার, ওষুধ, কর্মচারী ইত্যাদি নিয়ে বিভাগীয় এরোপ্লেন যায়, ভাড়াও লাগবে না তাতে। শেষ পর্যন্ত গামা রাজি হয়েছিল, অবশ্যই তাও শুধু ডট পেনটার লোভে। প্লেনে উঠেই নাকু চেয়ে দেখল গামার কালো রোগা মুখটাতে ছাই মতো রং ধরেছে। নাকু আরও একবার প্লেনে চড়েছিল, তাই তার ভয়টয় কেটে গেছিল। সে বলল, একবার উড়ুক না, দেখবি কেমন মজা লাগবে। হামিদ কাকা বেল্ট এঁটে দিয়ে গেলেন। সেদিন আর কেউ যাচ্ছে না, সুতরাং দেরি করার মানে হয় না। আকাশে উঠবার সময় গামা একবার গোল জানলা দিয়ে বাইরে দেখল মাঠটা কাত হয়ে রয়েছে। ভাবল, লোকগুলো কেন সড়সড় করে পিছলে পড়ে যাচ্ছে না। নাকু এক গাল হেসে বলল, বলিনি মজা লাগবে? এই নে ধর মাংসের সিঙাড়া। গামা বলল, ওয়াক। 2 একবার উঁচুতে উঠে গেলে কিন্তু গামার মনে সাহস ফিরে এলো, গা গুলোনোও বন্ধ হলো। নাকু ওর বেল্ট খুলে দিল। ভয়ে ভয়ে নিচে তাকিয়ে দেখল কি সুন্দর গাছপালা। ধারে কিছু ঘরবাড়ি, তারপর তাও নেই, শুধু ধান ক্ষেত, তারপর শুধু বন। তারই মধ্যে সরু সুতোর মতো কত নদী গিয়ে বড় নদীতে পড়েছে। তাদের দুপাশে হলদে বালির চড়া, মাঝে মাঝে আল বাঁধানো ধান ক্ষেত, তাদের ধারে ধারে সবুজ ঝোপ, যেন চৌখুপি নকশা দেওয়া কাঁথার সবুজ পাড়। তারপরেই ঘোর জঙ্গল, ফিকে সবুজ, ঘন সবুজ। সবুজেরই কত রকম ফের, কোথাও উঁচু, কোথাও নিচু, সবুজ সাগরে যেন ঢেউ উঠেছে। তারপর মেঘ এসে ওদের ঘিরে ফেলল। এসব পাহাড়তলি জায়গায় হঠাৎ মেঘ, হঠাৎ রোদ। পেটের ভিতর কেমন ফড়ফড় করতে লাগলো। প্লেনটা কখনো ওঠে, কখনো নামে। হামিদ কাকু এসে আবার বেল্ট এঁটে দিলেন। বললেন,
ও কিছু না। নামার সময় মনে হলো পেটের তল নেই। গামা মাছের কচুরি চিবোনো বন্ধ করে কোমরের বেল্ট আঁকড়ে ধরল। প্লেনটা যেন একদিকে বড় বেশি কাত হয়ে যাচ্ছে। গামা নাকুর দিকে তাকাতেই নাকু চেঁচিয়ে বলল, ও হামিদ কাকু, কিছু হলো নাকি? হামিদ কাকু উঠে এসে বললেন, এঁটে শক্ত হয়ে বসো, কোনো ভয় নেই, আমরা এখানে মরা জমিতে নামব। শুনে গামার তো হাত পা ঠান্ডা। নামবো? কেন? হামিদ কাকু বললেন, শুনতে পাচ্ছ না কটকট শব্দ? তাই ভালোয় ভালোয় নেমে পড়াই ভালো। বলেই পাইলটের পাশে গিয়ে বসলেন। ভয়ের মজাই হলো যে আগে যতটা ভয় করে, ভয় এসে ঘাড়ে চাপলে আর ততটা করে না। এদেরও তাই হলো। নাকু বলল, একে ফোর্সড ল্যান্ডিং বলে। গামা আর কিছু বলার সময় পেল না। প্লেনটা সরাত করে একেবারে অনেকখানি নিচে নেমে এলো। তারপর দুললো না ঘুরলো না ডিগবাজি খেলো বোঝা গেল না। মোট কথা শেষ পর্যন্ত হুড়মুড় চড়চড় করে সত্যি সত্যি মাটি পেল। মাথা ঘুরতে লাগলো, কানে তালা লাগলো, বুক ঢিপ ঢিপ করতে লাগলো। কেউ যে জখম হয়নি তাও বলা যাচ্ছিল না। মাথা ঠোকাঠুকি, উল্টিপাল্টিতে নাকু গামার গা ময় আঁচড়, কালশিটে আলুর মতো গোল গোল ফোলা। নাকুর বাঁ হাতের কবজিতে খুব চোট লেগেছিল। গামাই বেল্ট দুটো খুলল। প্লেনটা নাক নিচু করে কাত হয়ে জমিতে গেড়ে বসেছিল। নিচের চাকার যে দফা রফা সে আর বলে দিতে হবে না। নাকু গা ঝেড়ে বলল, উহ, হাতে লাগলো। তাহলে এভাবে নামলেই যে প্লেনে আগুন লেগে যায় সে কথাটা ভুল। গামা বলল, কিন্তু কাকুদের সাড়া শব্দ নেই কেন? তাই তো, মরে টরে যায়নি তো, তবেই তো হয়ে গেল। মরেনি, কিন্তু বেমক্কা অজ্ঞান। হামিদ কাকুর পায়ে চোট লেগেছিল, বোধহয় খুব বেশিই লেগেছিল। মুখটা বেজায় সাদা দেখাচ্ছিল। ওদের দেখেই শুকনো ঠোঁট চেটে বললেন, শিগগির জল আন। গামা ছুটে জল এনে দিল। সমরেশ কাকুর মুখে মাথায় ছিটানো হলো। জোরে একটা নিঃশ্বাস ফেলে সমরেশ কাকু চোখ মেললেন। নাকু মহা খুশি হয়ে বলল, গুরুজি কি ফতে। খুব একটা ফতে কিন্তু হলো না। সমরেশ কাকু চোখ মেললেন বটে, কিন্তু নড়েনও না, চড়েনও না। একটা উফ বলেই ঠোঁট কামড়ে পড়ে রইলেন। নাকি শিরদাঁড়া জখম হয়েছে। নাকু খুব খুশি হতে পারল না। শিরদাঁড়া জখম হয়েছে আবার কি? তাছাড়া শিরদাঁড়া দিয়ে তো আর প্লেন চালাবেন না। ওদিকে দেরি দেখলে মা বাবা ব্যস্ত হবেন না? হামিদ কাকু কর্কশ গলায় ধমক দিয়ে উঠলেন, ব্যস্ত হবেন তো যাও না, তাদের নিশ্চিন্ত করোগে। তোমরা হোঁতকা হোঁতকা দুজন রয়েছে কি করতে? নামো, রওনা দাও। অন্ধকার হবার আগে যতটা পারো এগো। রাতে গাছে চড়ো, নইলে বাঘে খাবে। এই নাকি হাসি খুশি হামিদ কাকু। একটু একটু করে নাকুর ফর্সা গোলগাল মুখটা লাল হয়ে উঠল। গামা তাকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, কি ভয় দেখাচ্ছেন, তাই যাব। কোন দিকে যেতে হবে, কি করতে হবে বলে দিন। হামিদ কাকু ওর মুখের দিকে চেয়ে বললেন, বলছি সব। আগে সমরেশকে একটু আরাম করে শোয়ানো যাক, তারপর দেখি কি ওষুধপত্র আছে আমার কাছে। সবাই মিলে ধরাধরি করে সমরেশ কাকুকে সিট থেকে বের করে এনে শোয়ানো হলো। প্রাইভেট প্লেন, জিনিসপত্র নেবার জন্য বেশ খানিকটা ফাঁকা জায়গা, বাড়তি লোক বসার জন্য কয়েকটা কুশন, তাই বিছানা হলো। এতটুকু নড়াচড়াতে বেজায় যন্ত্রণা। অনেক কষ্টে সমরেশ কাকুকে বিছানায় তোলা হলো। না নড়লে নাকি কিছুই টের পাচ্ছিলেন না, এমনকি পায়ের দিকটা খানিকটা অসাড় মতো। তাই শুনে হামিদ কাকু আরও ঘাবড়িয়ে গেলেন। নাকু আমাকে ডেকে বললেন, তোমাদের 12-13 বছর বয়স হয়েছে না? এতদিন তো শুধু বসে বসে খেয়েছো আর গাছে চড়ে ল্যাজ দুলিয়েছ। এবার একটা মানুষের প্রাণ বাঁচাও তো দেখি। আমি ওকে নিয়ে এখানে থাকি, যেটুকু পারি সেবা করি। এমনিতেও তো হাঁটতে পারবো না, পায়ের অবস্থা দেখো। দেখে নাকু গামার চক্ষু স্থির, পা ফুলে কলা গাছ। হামিদ কাকু পকেট থেকে ছোট্ট একটা হাত ঘড়ির মতো কি যেন বের করলেন। এটা কি? ওটা ছিল একটা কম্পাস। কম্পাস এরা আগেও দেখেছিল। দিক নির্ণয় যন্ত্র। কাঁটার মুখটা সর্বদা উত্তরে ধ্রুবতারার দিকে ফিরে থাকে, তাই দেখে কোন দিকে যেতে হবে ঠিক করা যায়। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ছাড়া মাঝামাঝি দিকগুলোও দেয়া আছে। হামিদ কাকু বললেন,
বুঝতেই পারছো, যত তাড়াতাড়ি পারো তোমাদের এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাতে হবে যেখান থেকে বেতারে খবর পাঠানো যেতে পারে। আমাদের বেতার বিকল। সমরেশকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। আমাদের সেন্টারে বেতারে খবর দিলেই রিলিফ প্লেন আসবে। তার আগে পায়ে হেঁটে তোমাদের একটা ক্যাম্পে পৌঁছানো দরকার। সেরকম ক্যাম্প আছেও এই বনের মধ্যেই। কম্পাস দেখে সোজা উত্তর পূবে চলে যাও। এখান থেকে 60-70 কিলোমিটার দূরে আমাদেরই 5 নম্বর ক্যাম্প আছে। তার চেয়ে কাছে আর কিছু নেই, পথও নেই। কোথাও হয়তো নদী নালা পড়বে। বুনো জানোয়ার আছে, বাঘ, ভালুক, গন্ডার, অজগর, সাপ। পারবে যেতে? ঝড়ঝাপটা, বৃষ্টির সম্ভাবনা আছে। হামিদ কাকুর গলাটা ভাঙা ভাঙা শোনাতে লাগলো। নাকুর গায়ের রক্ত জল। গামা বলল, নিশ্চয়ই পারব। হামিদ কাকু বললেন, কেউ তোমাদের সাহায্য করতে আসবে না। বরং এই বনে যদি মানুষের দেখা পাও, তারা হবে বেজায় হিংস্র কুমা জাতের লোক। তারা তাদের এলাকায় বিদেশি ঢোকা পছন্দ করে না। বনের দেবতাকে ছোট ছোট ছেলে মেয়ে উৎসর্গ করে, একেবারে আদিম। নাকু বলল, গামা এই বনের ছেলে, ওর বাবা বুনিগাঁয়ের সর্দার। হামিদ কাকু অবাক। বুনিগাঁও? বুনিগাঁও বলে এদিকে কোনো গ্রামের নাম তো শুনিনি। গামা লজ্জা পেয়ে বলল, না না, সে অন্যদিকে, নাকু কিচ্ছু জানে না। আমরা ঠিক যেতে পারবো। রাতে কি করবে? কেন, গাছে চড়ব। গাছের ডালে যদি অজগর জড়িয়ে থাকে? দেখে নেব। কোটর থাকলে তাতে ঢুকব। অন্ধকার নামবার আগেই আশ্রয় নেব। কি খাবে? হালকা কিছুদিন। তাছাড়া ফল পাকুড় খাবো। যা তা খেও না। হামিদ কাকু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওদের যাবার তোড়জোড় করে দিতে লাগলেন। সমরেশ কাকু কাঠ হয়ে পড়ে রইলেন। 2টি টর্চ, 2টি কাটারি, ছোরা, কয়েকটা ওষুধ, কিছু খাবার, 2টি কম্বল, 2টি জলের বোতল, কিছু মোটা দড়ি। নাকু বলল, অত কি দরকার হামিদ কাকু? গামাদের গাঁয়ের লোকরা খালি হাতে ঘুরে বেড়ায়। হামিদ কাকু একবার গামার মুখের দিকে চেয়ে বললেন, এইসব বনের কোথাও কোথাও কালা জ্বরের ভয় আছে। তোমরা এই ওষুধটাও রাখো। রোজ একটা বড়ি খেও। যাও, ভালোয় ভালোয় চলে যাও। কোন দিকে যাবে বলো তো? গামা কম্পাস হাতে নিয়ে উত্তর পূব দিক দেখিয়ে দিল। 3 হামিদ কাকুর শেষ কথা। 3 দিনের বেশি ঠেকাতে পারবো না। যত তাড়াতাড়ি পারো যাও। সামনে কি ভয়ঙ্কর বন দেখে নাকুর হাত পা পেটে সেঁধিয়ে গেল। শুকনো গলায় গামাকে বলল, এ বনে বড্ড জঙ্গল যে রে। তোদের বনেও কি এইরকম নাকি? গামা সংক্ষেপে বলল, হুঁ। এও আরেক গেরো। শহরে থাকতে একবার বনের নাম করলেই হলো, অমনি গামার মুখে খই ফুটত। হ্যানা তানা কি যে না বলতো তার ঠিক নেই। তীর দিয়ে ওরা কেমন অজগর সাপ বিঁধে ফেলত, গন্ডারের কলজে, কুমিরের ডিম খেত, দাবানল নেবাত, ফসল বাঁচাতে বন মানুষের পালের সঙ্গে লড়াই করত। অথচ এরোপ্লেনে উঠে অবধি কে যেন ওর মুখে কুলু পেঁটে দিয়েছিল। ও যে সত্যি বনের ছেলে সে কথা হামিদ কাকু কি আর বিশ্বাস করেছেন? কম্পাসটাতে খুদে একটা আংটা লাগানো, তার ভিতর দিয়ে শক্ত একটু টন সুতো চালিয়ে গামা সেটাকে গলায় ঝুলিয়ে নিল। কম্পাস রইল খাকি শার্টের বুক পকেটে। ও কি হলো? গামা হেসে বলল, যাতে না হারায় তার ব্যবস্থা। ওটা নইলে বন থেকে বেরুনোই এক সমস্যা হবে। নাকু চটে গেল। কেন? তোমরা না একবার বনের মধ্যে হারিয়ে গিয়ে ঝড় বৃষ্টিতে 3 দিন বেপথে ঘুরে তারপর আকাশ পরিষ্কার হলে সপ্তর্ষি দেখে পথ চিনেছিলে? গামা একটু গম্ভীর হয়ে গিয়ে বলল, এবার 3 দিন ঘুরলে চলবে না। যত শিগগির সম্ভব 70 কিলোমিটার পথ পেরিয়ে 5 নম্বর ক্যাম্পে পৌঁছে সমরেশ কাকুকে আনার ব্যবস্থা করতে হবে। চলো, হাঁটা দাও। যেই বনের মধ্যে ওরা পা দিল, বনটা ওদের যেন গিলে ফেলল। বাইরে ন্যাড়া জমির লালচে মাটি রোদে খাঁ খাঁ করছিল, কোথাও কিছুর সাড়া শব্দ ছিল না। বনে ঢুকতেই ওদের মাথার উপর যেন কিসের একটা ঠান্ডা সবুজ ছায়া নেমে এলো। প্রথম প্রথম চোখে কিছু দেখা যাচ্ছিল না। তারপর চোখ সয়ে গেলেই মনে হলো চারদিকের গাছগুলো যেন বড় বেশি কাছাকাছি চলে এসেছে।
তাদের মাথা থেকে বড় বেশি লম্বা লম্বা লতা দুলছে। লতাগুলোর ডাঁটা ওদের হাতের কবজির সমান মোটা। কোথাও মাটির উপর দিয়ে গাছ লতিয়ে চলেছে, পায়ে বেঁধে পড়ে যাবার ভয়। তবু তারই মধ্যে সাবধানে ওরা এগুতে লাগল। যতই বনের ভিতরে যায় ততই আলো কমে, গাছের ভিড় বাড়ে। গামা কাটারি বের করে কচাকচ ডালপালা কেটে পথ করে নিতে লাগলো। নাকুর বেশ মজা লাগলো, সেও গাছ কোপাতে আরম্ভ করে দিল। গামা বলল, মিছামিছি গাছপালা নষ্ট করতে হয় না রে। চলেছে তো চলেছেই, কেবলই উত্তর পূব দিকে। জঙ্গলে দিকের গোলমাল হয়ে যায়। গামা 5 মিনিট বাদে বাদে কম্পাস দেখে নিচ্ছিল। ঘন বনে কত লোকে নাকি দিক ঠিক করতে না পেরে ঘুরে ঘুরে 7 দিন বাদে যেখান থেকে রওনা হয়েছিল ঠিক সেখানে ফিরে এসেছে। কত লোককে আর পাওয়াই যায়নি। নাকু রেগে মেগে চেঁচিয়ে বলল, ওসব কথা রাখ, আমার পায়ের তলা গরম হয়ে উঠেছে। চামড়ার জুতো পরে হাঁটা যায় নাকি? কোথাও একটু জিরোনো যাক। গামা বলল, মাত্র 2 ঘন্টা হেঁটেই কাবু হলি? এখনই বিশ্রাম কি? 4 ঘন্টা হেঁটে তবে আধ ঘন্টা বসলেই হবে, নইলে সময় মতো পৌঁছতে পারবো না। তারপর আরও অনেক পরে যখন নাকুর মনে হচ্ছিল সে আর দাঁড়াতে পারছে না, মুখ দিয়ে আগুন ছুটছে, হঠাৎ বন পাতলা হয়ে এলো। মাঝখানে একটু ঘাস জমি, একটা তুঁত ফলের গাছ, তার নিচে একটা ছোট ডোবা। নাকুর মনে হলো স্বর্গের সঙ্গে এর কোনো তফাৎ নেই। বনের মধ্যে হাঁটার সময় কোনো শব্দ শোনা যাচ্ছিল না, শুধু কানের মধ্যে নিজের রক্ত চলার ঝমঝম শব্দ, আর মাঝে মাঝে বুকের মধ্যে হাতুড়ি পেটার আওয়াজ। কিন্তু থামলেই 100 রকম ছোট ছোট শব্দ কানে আসছিল। দিনের বেলাতেও দূরে কোথায় ঝিঁঝি পোকা ডাকছিল। ঘাসের মধ্যে সড়সড় করে উঠল কিছু। তাতে গামা বলেছিল, ঝোপে ঝাপে বড় ঘাসে না দেখে পা দিসনে। কোথায় একটা পাখি গাছের গায়ে ঠোঁট দিয়েই বোধহয় ঠং ঠং শব্দ করছিল। কোনো ছোট জানোয়ার খড়মড় করে শুকনো পাতার উপর দিয়ে দিল দৌড়। কিন্তু এই খোলা জায়গাটিতে সেসব কিছুর ঠাহর হয় না, শুধু থেকে থেকে কিসের কটকট শব্দ। গামা বলল, ও কিছু না, তক্ষক সাপ হবে বা। সাপ? নাকু পায়ের ব্যথা ভুলে 3 হাত লাফ দিল। গামা হাসল, তাই বলে তক্ষক কি আর সত্যি সাপ? গিরগিটি জাতীয় জানোয়ার, তবে কামড়ায় বলে শুনেছি। গাছের বেশি কাছে না গেলেই হলো। এ কথা বলার প্রায় সঙ্গে সঙ্গে একটু দূরের ঝোপের পিছন থেকে 1.5 হাত লম্বা কুমির না কি যেন বেরিয়ে এসে ওদের দেখতে পেয়েই থমকে দাঁড়ালো। ওদের দিকে চেয়ে একবার গাটা উঁচু করে তোলে, একবার নামায়, যেন এক্ষুনি লাফ দেবে। নাকু বলল, গামা, বিশ্রামে কাজ নেই, চল এগোই। গামা বলল, চল, বলে একটা কাঠি তুলে ছুঁড়তেই জানোয়ারটা সড়সড় করে ঝোপের পিছনে ঢুকে গেল। গামা বলল, ওকে গোসাপ বলে, আমরা বলি গোধা। থুতু দেয়, গায়ে লাগলে নাকি ঘা হয়। জুতো মোজা পরে নে। নাকু ডোবার জলে নামলো, প্রায় হাঁটু জল অবধি নামলো, তারপর উঠে এলো, ঘাসে পা ঘষে শুকোলো, তারপর জুতো মোজা পরবে বলে আবার বসলো। বসেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল। গামা, আমার একটা পায়ে 6টা আঙুল, একটা পায়ে 7টা আঙুল কেন? গামা উঠে কাছে এলো, খানিক নজর করে দেখে পিঠের থলিটা নামিয়ে রেখেছিল সেটি খুলল। নাকু এদিকে ভয়ে কাঠ। গামা থলি থেকে একটা শিশি বের করে আনলো, তারপর উবু হয়ে বসে নাকুর পায়ের বাড়তি আঙুলগুলোর উপর সাদা কিসের গুঁড়ো ঢাললো। ঢালতেই বাড়তি আঙুল 3টে খুলে এলো, জায়গাটা রক্তে লাল হয়ে গেল। কি গামা? জোঁক দেখিসনি কখনো? নুন দিলেই মরে যায়। এগুলো বনের জোঁক, এক একটা প্রায় 1/2 বিঘত লম্বা। তোর রক্ত খেয়ে ফুলে উঠেছিল। দাঁড়া, একটু আইডিন দিয়ে দিই। আরও খানিকটা পরে জুতো মোজা পরে যখন নাকু উঠে দাঁড়ালো, তার মুখে আর হাসি ধরে না। ভাগ্যিস বনে বনে মানুষ হয়েছিস গামা, নইলে এত শিখতিস কোথায়? গামা উত্তর না দিয়ে হাঁটা দিল। আবার বনে ঢুকলো ওরা। কেবলই উত্তর পূবে চলা, চলার আর শেষ নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নাকু বলল, বেশ জায়গাটা ছিল। কিছু বেশ নয় নাকু, একটু নজর করে দেখলেই বুঝতিস ওখানে বনের জানোয়াররা জল খেতে আসে।
কাদার উপর পায়ের দাগ, বড় বড় পায়ের দাগ। কোনো ভারী জানোয়ারের গোল গোল পায়ের ছাপ কাদার মধ্যে গেড়ে বসেছে। চল, যতটা পথ পেরুনো যায় ততই মঙ্গল। অবশ্যই ভর দুপুরে বেশি ভয় নেই, ওরা আসে সন্ধেবেলায় আর ভোরে। কোনো গাছের গায়ে প্রকাণ্ড পাতাওয়ালা লতা বেয়ে উঠে প্রায় আগাগোড়া ছেয়ে ফেলেছে। একটায় বড় বড় হলদে ফুল আর থলো থলো লাল ফল ঝুলছে। নাকুর বেজায় লোভ। কি চমৎকার গন্ধ রে গামা, একটু খেয়ে দেখলে হয় না? খিদে পেট জ্বলে যাচ্ছে। গামা হাঁড়ি মুখ করে বলল, যে গাছের ফলে পাখিতে ঠোকরায় না সে গাছের ফল খেতে হয় না। গন্ধটা বড্ড কড়া, কেমন মাথা ঝিমঝিম করছিল। নাকু সাহস করে কাছে এগিয়ে গেল। এ ধরনের গাছ যে হয় তার ধারণাই ছিল না। আসল গাছটার গুঁড়ির পাকানো জট মাঝে মধ্যে চোখে পড়ছিল বটে, বাকিটা সব লতাটা ঢেকে রেখেছে। একটু ভয় ভয় করছিল, কিন্তু গামার কাছে খানিকটা সাহসের পরিচয় না দিলেই নয়, নইলে ফিরে গিয়ে ওর বড্ড বার বাড়বে। আর একটু কাছে যেতেই ফলের থোপার ওপরের পাতার গুছি একটু নড়ে উঠল। নাকু চেয়ে দেখল একটা চ্যাটালো মাথা একটু একটু দুলছে। দুটো বরফের মতো ঠান্ডা চোখ এক দৃষ্টে ওরই দিকে চেয়ে আছে, পলক পড়ছে না। মনে হলো একটা হিমের ঢেউ আস্তে আস্তে ওর শির দাঁড়া বেয়ে উঠছে। ততক্ষণে গামা এক পাশ থেকে হাত বাড়িয়ে হ্যাঁচকা টানে ওকে সরিয়ে দিয়েছে। তারপর দৌড় দৌড় হাঁচড় পাঁচড় করতে করতে কখনো হোঁচট খেয়ে কখনো আছাড় খেয়ে ডালেতে কাঁটাতে নাকে মুখে হাতে গায়ে আঁচড় লাগে। হঠাৎ এক জায়গায় এসে গামা থমকে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে বলল, কাজটা খুব বোকার মতো। ওভাবে অন্ধ হয়ে ছুটলে অনেক অন্য বিপদে পড়া যেত। ভাগ্যিস কিছু হয়নি। আসলে সেরকম বিপদ ছিল না। অজগর জাতের সাপের বিষ থাকে না, খিদে পেলে শিকার গিলে খায়। ওটার গাছ থেকে পাক খুলে নেমে এসে আমাদের তাড়া করবার ইচ্ছে খুব যে ছিল বলে মনে হয়নি। মিছিমিছি ভয় পেয়ে দৌড়ে মরলাম। আয়, এবার কিছু খাওয়া যাক। খাবার? বোকার মতো নাকু চেয়ে রইল। খাবারের ব্যাগ তো তারই পিঠে বাঁধা থাকার কথা। পা ধোবার সময় নামিয়েছিল। তারপর? তবে কি? তবে কি? নাকুর কান্না পেতে লাগল। গামা ব্যাপারটা বুঝতে পারল। পরে ভাবা যাবে নাকু, এখন এতটা পথ ফিরে যাওয়ার সময় নেই আমাদের। যা দৌড়েছি খুঁজেও পাবো না হয়তো। আমাদের সঙ্গে জলের বোতল আছে, পকেটে চকোলেট আছে, তাই খাওয়া যাক। নাকু উঠে পড়ল। সব আমার দোষেই হয়েছে। তুই তো ওখানে বসতেই চাসনি। থলে ফেলে এসেছিও আমি। কিন্তু দৌড়বার সময় বুনো শাঁকালুর গাছ দেখেছিলাম না? দাঁড়া। এই বলে নাকু এক দৌড় দিল। একধারে কালো পাথর, তারই উপর গামা বসে পড়ল। সত্যি কথা বলতে কি, একটুখানি না জিরুলেই নয়। তবে জায়গাটা খুব ভালো নয় সে বিষয়েও সন্দেহ ছিল না। বড় বড় থাবা বাঘের ছাড়া আর কার হয়? পায়ের গোল ছাপ ভারী জানোয়ার, নিশ্চয়ই গন্ডার। এসব বনের মাঝে মাঝে লম্বা ঘাসে ঢাকা জমিও আছে। এখানে বুনো হাতিও থাকে। তবে ওই পায়ের দাগগুলো হাতির নয়। হাতিরা জলে নামে বটে, কিন্তু স্যাঁতস্যাঁতে কাদা জমি এড়িয়ে চলে। গন্ডারের শিং দিয়ে এরা নানা রকম ওষুধ করে। গন্ডার মেরে মেরে নির্বংশ করার জোগাড়। গন্ডারের সঙ্গে মানুষের সদ্ভাব নেই। নাকু যেন বড় বেশি দেরি করছে। নাকু! এই নাকু! চারদিক কি অদ্ভুত চুপচাপ। গামার বুক ঢিপ ঢিপ করতে লাগল। একটু আগেও তো পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছিল। হঠাৎ কি মনে করে গামা পিছন ফিরে তাকালো। অমনি তার ঘাড়ের চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল। এই বড় বাঘিনী, তার হলদে চোখ দিয়ে চেয়ে আছে। মনে হচ্ছে চোখের পিছনে বাতি জ্বলছে। হয়তো 1 মিনিট, হয়তো আধ মিনিট। তারপরেই বনের মধ্যে একটা সরু গলার ক্যাও ম্যাও। অমনি বাঘিনী ঘাউক করে এক লাফে গাছের আড়ালে অদৃশ্য হলো। সঙ্গে সঙ্গে সে কি গায়ের রক্ত জল করা চিৎকার! ওই নাকি নাকু! 1 মিনিট নড়বার চড়বার শক্তি ছিল না। তারপরেই বাঘের ভয় ভুলে গামাও সেদিকে ছুটল। একটু ঝোপঝাপ নাড়াচাড়ার শব্দ কানে এলো। তারপর সব চুপ। গাছতলায় কয়েকটা সরু সরু শাঁকালু পড়েছিল।
গামার গলা দিয়ে বিকট স্বর বেরুলো, নাকু! গাছের উপর থেকে কে বলল, আই যে! ওই তো নাকু, এখন মগডালের দিকে উঠে যাচ্ছে। ভয় কেটে যেতেই ভয়ঙ্কর রাগ হলো। নেমে আয় বলছি। বাঘ যে! বাঘ চলে গেছে, নাম বলছি, নয়তো ঠ্যাং ধরে টেনে নামাবো। নাকু সড়সড় করে নেমে এলো, একটু হেসে শাঁকালুগুলো তুলে বলল, চল, বড্ড খিদে পেয়েছে। কি হয়েছিল? আমি বলি, দুটো বন বেড়ালের ছানা, যেই না একটাকে কোলে তুলেছি অমনি ঝড়ের মতো মাটা তেড়ে এলো। আমি বাচ্চা ছুঁড়ে ফেলে শটাং গাছে উঠে পড়লাম। গামা বলল, তা বেশ করেছিস, তাতেই হয়তো আমি বেঁচে গেলাম। তবে এরা সম্ভবত মানুষ খেকো নয়, কিন্তু বাচ্চার গায়ে হাত দিলে এক থাবায় ঘায়েল করতে কতক্ষণ? কে বলল মানুষ খেকো নয়? আর একটু হলেই আজকে চিবিয়ে শেষ করত। এক লাফে গাছে উঠে তবে না বাঁচলাম। উফ! না রে, ষণ্ডা বাঘ হরিণ টরিণ তাড়া করে মেরে খায়। দুর্বল কি জখম হলে তবে মানুষ মারে, আর একবার মানুষ মারলে মানুষ খেকো হয়ে যায়। আয় খাওয়া যাক। 4 বাড়িতে হলে এসব নাকু খেত না। মামার বাড়িতে মামার বেজায় কড়া শাসন, সেখানে এ চাই ও চাই করা চলতো না বটে, কিন্তু এ খাবো না ও খাবো না খানিকটা মামিমা সহ্য করতেন। বুনো শাঁকালু কেন, বাজারের শাঁকালুও সে কোনো জন্মে খায়নি। আজ কিন্তু যেই গামা ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে ওর হাতে শেকড়টা দিল, ও অমনি সোনা হেন মুখ করে খেয়ে নিয়ে আবার হাত পাতল। সত্যি মন্দ নয় খেতে, একটু মাটি মাটি গন্ধ, একটু চটচটে রসটুকু, তবু বেশ মিষ্টি। তারপর এদিক ওদিক তাকাতেই পেয়ারা গাছ চোখে পড়ল। বুনো পেয়ারা, ছোট ছোট, অর্ধেক পাখিতে ঠুকরেছে, কিন্তু সে যে কি মিষ্টি! তাই কতকগুলো খেলো। তারপর পকেট থেকে চকোলেট খেয়ে, জলের বোতল থেকে 2 চুমুক জল খেয়ে নাকুই আগে বলল, এবার রওনা দেয়া যাক, কি বলিস গামা? আগে গামা ছিল ওর ভক্ত হনু, বনে ঢুকে অবধি সেই হয়েছে পাণ্ডা। গামা বলল, তোর হাত ঘড়িতে কটা বাজল? ঘড়িটা নাকুর জন্মদিনে বাবা দিয়েছিলেন, সমরেশ কাকু পৌঁছে দিয়েছিলেন। মনে আছে, হঠাৎ খবর না দিয়ে এসে হাজির। তোর না আজ জন্মদিন? এই নে তোর মা বাবার উপহার, আর এটা আমার। সমরেশ কাকুর উপহারটিও কম যায় না, ছোট একটা বাইনোকুলার। এখনও নাকুর বেল্টের সঙ্গে চামড়ার খোলস শুদ্ধ ঝুলে রয়েছে। গলার কাছটা কেমন ব্যথা ব্যথা করে উঠল। এইভাবে দেরি হয়ে যাচ্ছে, শেষটা যদি সময় মতো সমরেশ কাকুকে নাই উদ্ধার করা যায়। গামা আবার বলল, কি রে, কটা বাজল? 2:05। তার মানে ওরা 6 ঘন্টা বনে ঘুরেছে, অথচ কতটুকুই বা এসেছে। গামাও লাফিয়ে উঠল, চ চ, আর দেরি করা নয়। এই 6 ঘন্টায় বনের গাছপালার মধ্যে যেন একটু তফাৎ দেখা যাচ্ছিল। বট, অশ্বত্থ, আম জামের গাছ কমে এসেছিল, মাঝে মাঝে এক ধরনের লম্বা কলা গাছ দেখা যাচ্ছিল। এক জায়গায় বেশ বড় একটা বাঁশবন। এখানে গাছপালা অত বেশি দম বন্ধ করা ঘন নয়। তারপরেই মরা জমি। গামা থমকে দাঁড়ালো। এই জমিতেই তার ভয় ছিল। যদি সত্যি তেজস্ক্রিয় কিছু মাটির নিচে থাকে, তাতে যদি ক্ষতি হয়। নাকু বলল, ফেরুবি না ঘুরে যাবি? কিন্তু কত দূর ঘুরবে? ডাইনে বাঁয়ে যত দূর চোখ যায়, ন্যাড়া লালচে মাটি, মাঝে মাঝে ঢেউ খেলানো, কাঁকর বিছানো, এখানে ওখানে কাঁটা ঝোপ। সোজা সামনে তাকালে অনেক দূরে মনে হয় ওপারের নীল বনের রেখা দেখা যাচ্ছে। নাকু আবার বলল, তেতে রয়েছে রে, রাতে পেরুতে পারলে ভালো হতো। গামা মাথা নাড়ল। রাত হতে ঢের দেরি, এখন দিন অনেক ছোট হয়ে এলেও 6টার আগে সন্ধ্যা নামে না। বড় বেশি দেরি হয়ে যাবে রে নাকু, তাহলে আরও 3 ঘন্টা অপেক্ষা করতে হয়। কিন্তু এ যে মরুভূমির মতো। মরুভূমিও লোকে পার হয়। থলিতে 2টো গামছা আছে না, বের করা যাক। সেই গামছা নালার ঘোলা জলে ভিজিয়ে ওরা ঘাড় কান ঢেকে মাথায় জড়ালো। ডুমুর গাছের মতো বড় বড় পাতাওয়ালা একটা গাছও ছিল, তার পাতায় কাঠির টুকরো ফুটিয়ে একটা করে টোকার মতো তৈরি হলো।
আধ ঘন্টা প্রায় সময় নষ্ট হলো। তারপর মুখে চুইংগাম পুরে রওনা। হয়তো জমিটা খুব চওড়া ছিল না, হয়তো 2 কিলোমিটার মতো হবে। হাঁটতে গিয়ে মনে হলো পথ আর ফুরোয় না। জুতোর তলা তেতে আগুন, নিঃশ্বাসেও যেন আগুনের হলকা। মাঝে মাঝে কালো কালো পাথর মাথা তুলে রয়েছে, সেগুলি এমনি তেতে আছে যে তার উপর বাতাসটা থির থির করে কাঁপছে। শুকনো ডাঙায় পাথরের ছায়া পড়ছে, মনে হচ্ছে জল। গামা বলল, জল নয়, গরমে ওরকম দেখায়। হঠাৎ ওরা থমকে দাঁড়ালো। সামনেই আগুনের মতো গরম পাথরে পাশাপাশি দুটো কি যেন বসে। 1.5 হাত লম্বা হবে, পিঠের উপর খাঁজ কাটা ডানার মতো, কুচকুচে কালো, মাথার কাছটা টকটকে লাল। নাকুর বেজায় ভয়। ড্র্যাগনের বাচ্চা নাকি? গামা বলল, ড্র্যাগন ফ্যাগন হয় না রে, তবে হয়তো এই সব দানো গিরগিটি দেখেই লোকে ড্র্যাগন বলতো। কাছে না যাওয়াই ভালো, কে জানে বিষ আছে কিনা। সে দুটো নড়ল না, ওরা খানিকটা ঘুরে এগুতে লাগলো। কি গরম, কি গরম! মাথার গামছা শুকিয়ে খটখটে, পাতার টোকা জ্বলে কালো। মাঝে মাঝে ওরা বোতলের জলে একটু চুমুক দিচ্ছিল, মাঝে মাঝে চুইংগাম মুখে দিচ্ছিল। দুজনার হাত পা রোদে পুড়ে কালি, মুখের মধ্যে জিভ শুকিয়ে ফুলে যেন মুখ ভরে রইল। অনেকক্ষণ কারো কথা বলার ক্ষমতা ছিল না। তারপর দূরের নীল বনের রেখা যেন অনেক কাছে, অনেক সবুজ মনে হতে লাগলো। সে কি চোখের ভুল? নাকু গামার দিকে তাকালো। তাকে চেনাই যায় না। ঠোঁট দুটো কুচকুচে কালো, চোখ টকটকে লাল, কেমন যেন হোঁচট খাচ্ছে। গামা কুপোকাত হলেই তো হয়ে গেল। নাকু কি চোখে অন্ধকার দেখছে, নাকি সত্যি সত্যি রোদের তেজ কমে এসেছে? আকাশের দিকে তাকাতেও ঘাড় ব্যথা করে। স্কুলে ড্রিল মাস্টার বলতেন, ঘাড়ে রোদ লাগাতে নেই, সর্দি গরমি হয়। ওদের ঘাড়ও বেশি ঢাকাই ছিল। ভালো করে চেয়ে দেখল নাকু, আকাশে মেঘ জমছে। কেমন যেন নাকুর গায়ে জোর এলো। ছুটে গিয়ে গামার কোমর জড়িয়ে দুজনে দৌড় লাগালো। মরুভূমি হলে বালিতে পা বসে যেত, এখানে কাঁকরের উপর দিয়ে বেশ ছোটা যায়। পা না হড়কালেই হলো। খেলেও আছাড় 2-1 বার, হাঁটু ছড়ল, হাতের তেলও ছড়ল। তাতে কি এসে যায়? ওদিকে আকাশ মেঘে ছেয়ে গেল, এক পশলা বৃষ্টিও হলো। পাহাড়তলিতে এ সময় এরকমই হয়। মা বলেন, বৃষ্টি যদি পুজো নষ্ট না করে তো আবার পুজো কিসের? অনেক পরে পায়ের নিচে ঘাস ঠেকল। দুজনে পাশাপাশি মাটিতে শুয়ে পড়ল। ততক্ষণে বৃষ্টি থেমে গেছিল। আকাশ কিন্তু কালো মেঘে ঢাকা। চারিদিকে অন্ধকার হয়ে এসেছিল, যদিও মাত্র 5টা বেজেছিল। কিন্তু এ তো শুয়ে থাকার সময় নয়, এক্ষুনি রাত পড়বে। রাতের আশ্রয় খুঁজতে হবে, খাবার জোগাড় করতে হবে। খাবার কোথায় পাওয়া যাবে? গামা উঠে বসল। কাপড় চোপড় ভিজে সপ করছে, মনে হচ্ছে শুকনো গা ভিজে জামা থেকে জল শুষে নিচ্ছে। নড়তে শক্তি নাই, গা ময় বেদনা। নাকু, ওই দেখ কলার কাঁদি। তাই তো। নাকুর ঠাকুরদা জরিপ বিভাগে কাজ করতেন। তিনি বলতেন, এসব বনে ফল পাকে, ফল পড়ে যায়, বাঁদরের দল খবর না পেলে কেউ তোলেও না। ছোট কাঁদি, কিন্তু বেশ বড় বড় কলা, লালচে খোসা। এসব কলার বড় বড় কালো বিচি থাকে, খেতে খুব মিষ্টি হয়। এতেই রাতের খাওয়া চলে যাবে। গামার থলিতে কিছু বিস্কুট আছে, পরে দরকার হতে পারে, আজ আর খুলে কাজ নেই। কলার কাঁদি কাটা হলো, একটু কম পাকা। মেঘ দেখে খুব ভরসা হলো না। একটা নিরাপদ আশ্রয় দরকার। গামা হঠাৎ বলল, এখানে এত পাথর, একটা গুহা টুহাও আছে নিশ্চয়। একটা নয়, অনেক গুহা। পড়ন্ত আলোয় চোখে পড়ল। তারই মধ্যে সবচেয়ে বড়টিকে ওরা দখল করল। সঙ্গে কলার কাঁদি, কিছু শুকনো কাঠও সংগ্রহ হলো। কিসের ভাবনা, ওরা গুহার মধ্যে ঢুকল। গুহায় বিশ্রী গন্ধ। নাকু ব্যস্ত হয়ে উঠল, ওরে, বাঘ ভালুকের বাসা নয় তো? এখুনি হয়তো শিকারে বেরিয়েছে, খানিক বাদেই ফিরবে। তার চেয়ে একটা গাছে চড়লে হতো না? গামা বলল, আমাদের অবস্থা দেখেছিস? সারা রাত বৃষ্টি পড়বে, বাজ পড়াও আশ্চর্য নয়। গাছ ফাছ এড়িয়ে যাওয়াই ভালো। গুহার মুখে ধুনি জ্বালব। আগুন দেখলে জন্তু জানোয়ার এদিকে ঘেঁষবে না। কাপড় চোপড়ও শুকিয়ে নেওয়া যাবে। অসুখে পড়লে চলবে না। 3 দিনের মধ্যে 1 দিন তো কেটে গেল, কত দূর এলাম কে জানে।
দেখতে দেখতে প্রায় ঘুটঘুটে অন্ধকার। তার আগেই ওরা যত্ন করে আগুন জ্বেলে ফেলল। অমনি দুর্গন্ধের রহস্য পরিষ্কার হলো। গুহার ছাদে ঝোলা শত শত বাদুড় ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে বেরিয়ে পড়ল। আলো তাদের সহ্য হয় না। দেখা গেল গুহার মেঝেটাতেও অনেক বছরের লাদি জমে স্তূপ হয়ে আছে। সে আর ওরা ঘাঁটালো না। আগুনের পাশেই একটা খোপ মতো জায়গা, শুধু সেই জায়গাটুকু পরিষ্কার করে নিল। তারপর কাঠিতে কলা ফুটিয়ে একটু ঝলসে নিয়ে খাওয়া। অতি উপাদেয়। আর কি সুগন্ধ! তার কাছে বাদুড়ের ময়লার গন্ধ কি দাঁড়াতে পারে? আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু, শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokotharashor.org, GOLPOKOTHARASOR.org।